আজকে বাড়ি থেকে খাবার আসেনি, তাই তো? আবির মুখে কিছু না বলে শুধু উপনিজ মাথা নাড়ালো। আরমান আর কোনো দিকে না তাকিয়ে নিজের খাওয়ায় মন দিল। আবির কি করবে বুঝতে না পেরে বেরিয়ে গেল। রাত ৮টা, সন্ধ্যা ৬টার সময় অফিস ছুটি। সকলের সব কাজ সেরে বেরোতে ৭টা বেজে যায়। মানে ৭টার মধ্যেই পুরো অফিস ফাঁকা হয়ে যায়। আবির নিজের ক্যাবিনে বসে কাজে এতটাই মগ্ন ছিল যে কখন ৮টা বেজে গেছে দেখেনি। ও ওর কাজ শেষ করে বেরিয়ে এলো কেবিন থেকে। দেখলো পুরো অফিস এখন ফাঁকা। ও আরমানের কেবিনে যাওয়ার সময় দেখলো মায়া এখনও এক ধ্যানে কাজ করছে, কোনো দিকে খেয়াল নেই। হয়তো কোনো ড্রেসে ডিজাইন করছে। আর ড্রেস ডিজাইনের কাজ এমনই, একবার শুরু করলে শেষ করা না পর্যন্ত অন্য কোনো দিকে খেয়াল থাকে না। আবিরের মাথায় একটা কুবুদ্ধি খেলে গেল। ও জানে আরমান এখনও অফিসে আছে, তাই ও আর কাউকে না সরিয়ে চুপচাপ বেরিয়ে গেল অফিস থেকে। তারপর একাই নিজের গাড়ি নিয়ে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর গিয়ে কল লাগালো আরমানের নাম্বারে। আরমান রিসিভ করতেই ও বলল, বলছি শোনো না, মায়া এখনো কাজ করছে অফিসে। তুই আসার সময় ওকে একটু করে রিপিট তুই আসার সময় ওকে একটু সাথে করে নিয়ে আসবি প্লিজ। আমার অনেকক্ষণ কাজ শেষ হয়ে গিয়েছিল, তাই চলে এসেছি। ও তখনও কাজ করছিল, না হলে আমি আমার সাথে করে নিয়ে আসতাম। তুই তো এই একটু আগেই গেলি। আমি স্পষ্ট দেখেছি তুই আমার ক্যাবিনে আসছিলি, কিন্তু মাঝপথে থেকে ফিরে গেলি। আর এখন নাটক করছিস? আরে নাটক কেন করব, আমি মায়াকেই দেখতে গিয়েছিলাম। ও তখনও কাজ করছিল, তাই ওকে আর সরাইনি। প্লিজ ওকে একটু তোর সাথে নিয়ে আসিস। একা একটা মেয়েকে এই রাতে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে না, তুই তো জানিস, বল। আবিরের কথা শেষ হতেই আরমান ফোন কেটে দিল। আর আবির ইয়েস। বলে চিৎকার করে উঠল। আবির জানে এখন আরমান কিছুতেই মায়াকে একা ছাড়বে না, আরও এটাই চাইছিল। এদিকে আরমান এক দৃষ্টিতে তাকিয়ে আছে তার সামনের কেবিনে কর্মরত মায়ের দিকে। মায়া কাজ করতে এতটাই ব্যস্ত যে তার কোনো দিকে খেয়াল নেই। আরমান জানে না ও এভাবে কেন তাকিয়ে আছে, শুধু জানে ওর ইচ্ছে করছে তাই এভাবে তাকিয়ে আছে। ওই কাচের দেওয়ালের পর্দাটা সরানোর পর থেকেই কেন জানি একদম নিজের কাজে মন বসাতে পারছিল না ও। শুধু বারবার মায়ের দিকে নজর চলে যাচ্ছিল, তাই এখন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। অনেকক্ষণ পর আরমান ওই দেওয়ালের পর্দাটা টেনে দিয়ে উঠে দাঁড়ালো। তারপর ও ল্যাপটপ ও জরুরি কিছু ফাইল একটা ব্যাগে ভরে নিয়ে রুমের লাইট অফ করে দিয়ে দরজা লক করে বেরিয়ে গেল। তারপর মায়ের কেবিনের সামনে গিয়ে দরজায় টোকা দিল। দরজায় টোকা দেওয়ার শব্দে মায়া মুখ তুলে তাকালো দরজার দিকে। দেখলো সেখানে আরমান দাঁড়িয়ে আছে। আরমান মায়াকে ওর দিকে তাকাতে দেখে বলে উঠল, কাজের দায়িত্ব নিয়েছো বলে কি সারা রাত কাজ করবে? বাড়ি যাবার ইচ্ছে নেই? মায়া তাড়াতাড়ি ওর ফোন হাতে নিয়ে দেখলো ৮টা ৫০ বাজে। ও অবাক হয়ে বলল, আল্লাহ, এতটা সময় হয়ে গেছে আর আমি খেয়ালই করিনি। আজ আর পাপাকে দেখতে যাওয়া হলো না। তাড়াতাড়ি আসো মিস, অনেক লেট হয়ে গিয়েছে আজ। আবার বাইরের আবহাওয়াটাও ভালো না। মায়াও তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করে মোবাইলটা ব্যাগে ভরে উঠে এলো। ও আসতেই আরমান ওর ব্যাগটা ধরো। বলে মায়ের হাতে ধরিয়ে দিল। আর মায়া তাড়াহুড়োয় ব্যাগটা সামলে নিয়ে বলল, এই আপনার ব্যাগ আমি কেন নিব? আরমান সামনের দিকে হাঁটতে হাঁটতে বলল, আমি বলেছি তাই নেবে। মায়া যেতে গিয়ে আরমানের পিছনে পিছনে যেতে যেতে বলল, হয়ে গেছে আমার আপনার ব্যাগ বোতে। ধরুন আপনি আপনার ব্যাগ। আরমান দাঁড়িয়ে গিয়ে পিছনে ঘুরে রাগে গলায় বলল, একদম চুপ, বেশি কথা বলা আমার একদম পছন্দ না, তাই চুপচাপ আসো। মায়া আরমানের রাগী গলার আওয়াজ শুনে একদম চুপসে গেল। আরমান আবারও সামনের দিকে ঘুরে হাঁটা ধরল। মায়াও আর কিছু না বলে চুপচাপ আরমানের পিছু নিল। কিছুটা আসার পর যখন মায়া দেখল অফিসে ওরা দুজন ছাড়া আর কেউ নেই, পুরো অফিস ফাঁকা, তখন মায়া কিছুটা ভয় পেল, কিন্তু তার নিজের চেহারায় প্রকাশ করল না। আবির ভাইয়া কোথায়? ওনাকে তো দেখছি না। আমার আরমান লিফটে বেশ করতে করতে বলল, আবির অনেকক্ষণ হলো চলে গেছে। মায়া অবাক গলায় বলল। তাকে না নিয়েই চলে গেল? মায়া তখনও লিফটের বাইরে দাঁড়িয়ে
আর আরমান লিফটের দরজা বন্ধ হতে যাচ্ছিল, কিন্তু আরমান হাত দিয়ে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ, তোমার আবির ভাইয়া তোমাকে না নিয়েই চলে গেছে। এখন তোমার কি এখানে থাকার ইচ্ছে আছে? মায়া তাড়াহুড়ো করে লিফটে ঢুকতে ঢুকতে বলল, না, এই তো আসছি। বলেই লিফটে উঠে গেল। তারপর নিজে এসে আরমান একজন সিকিউরিটিকে বলল পুরো অফিসের লাইটটা অফ করে সব কিছু ঠিক আছে কিনা দেখে নিয়ে তালা দিয়ে দিতে। এই অফিসেও অনেক গার্ড আছে গার্ড দেওয়ার জন্য। তাদের মধ্যে বিশ্বস্ত একজনের কাছে এই অফিসের চাবি থাকে। দুইজন আরমানের কথা মতো গেল সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখতে। এটা ওদের রোজকার কাজ। আরমান মায়াকে দাঁড়াতে বলে গাড়ি আনতে গেল। আরমান গাড়ি নিয়ে এসে মায়াকে উঠতে বললে মায়া বলল, করে আমি আপনার সাথে যেতে পারবো না। আরমান রেগে বলল, আমার সাথে একদম নাটক করবে না। অনেকটা দেরি হয়ে গেছে, আকাশের অবস্থাও ভালো না। মায়া আকাশের দিকে তাকিয়ে দেখলো মেঘ গুড়গুড় করছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আরমানের অফিস থেকে মেন রোড যেতে অনেকটা দূর। এখানে কোনো ক্যাবই পাবে না। তাছাড়া ক্যাবের ড্রাইভার থেকে আরমান বেশি বিশ্বস্ত। মায়া সব ভাবতে ভাবতে আবারও আরমানের ধমকানো আওয়াজ শুনতে পেল। এই মেয়ে, তোমার কানে কথা ঢোকে না? এসো বলছি। মায়া আরমানের ধমকে চমকে উঠে তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসলো। মায়া উঠে বসতেই আরমান গাড়ি স্টার্ট দিল। এরপর ওরা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। কিছু দূর যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো, সাথে ঝড়ো হাওয়া। আস্তে আস্তে বৃষ্টির বেগ বাড়তে লাগলো, সাথে প্রচণ্ড জোরে বজ্রপাত। ওরা অর্ধেক রাস্তা চলে এসেছে, আর অর্ধেকটা গেলেই বাড়ি পৌঁছে যাবে। ঠিক তখনই ওদের গাড়িটা জোরে আওয়াজ তুলে বন্ধ হয়ে গেল। আর এদিকে মায়া ভয়ে সিটিয়ে আছে। রাস্তা ধারের গাছগুলো এত দুলছে যেন মনে হচ্ছে ভেঙে ওদের গাড়ির উপর পড়বে। এদিকে আরমান অনেক চেষ্টা করার পরও গাড়ি স্টার্ট নিল না। তখনই কিছুটা দূরে জোরে বজ্রপাত হলো, আর ওদের সামনেই একটা গাছ মড়মড় করে আওয়াজ তুলে ভেঙে পড়ল। মায়া ভয়ে চিৎকার দিয়ে উঠল। অতিরিক্ত ভয় পেয়ে মায়া কাঁপতে শুরু করলো। এমন পরিস্থিতিতে কখনো পড়েনি, আর এমনিতেও বজ্রপাত ভীষণ ভয় পায় মায়া। আগে যখন বজ্রপাত হতো তখন মায়া ওর পাপার একদম বুকের কাছে বসে থাকতো। ছোট থেকেই বজ্রপাতে ভীষণ ভয় পায় মায়া। এখন তো আবার ওরা মাঝ রাস্তায় আছে, চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, আশেপাশে গাছ ভেঙে পড়ছে। এত কিছু দেখে ভয়ে মায়ার প্যানিক অ্যাটাক শুরু হলো। কেমন থর থর করে কাঁপতে লাগলো, মুখ দিয়েও আর কোনো আওয়াজ বের হচ্ছে না। এদিকে আরমানও মায়ের এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল। মায়া সামনের সিটে আরমানের পাশে বসেছিল। আরমান তাড়াতাড়ি মায়ের কাছে গিয়ে ওকে জড়িয়ে ধরে নিজের বুকে টেনে নিল। তারপর বলতে লাগলো, মায়া প্লিজ রিল্যাক্স, ভয় পেও না, কিচ্ছু হবে না, আমি তো আছি। আরমান বলতে বলতেই মায়া জ্ঞান হারালো। ওহ নো, জ্ঞান হারিয়ে ফেললো, ড্যাম ইট! এখন কি করি? এখনো চারিদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি থামার বদলে আরো বাড়ছে। আরমান কি করবে ভেবে পাচ্ছে না। মাথার উপরের গাছগুলো মনে হচ্ছে ভেঙে পড়বে গাড়ির উপরে। না, গাড়িতে থাকাটা রিস্কি হয়ে যাবে। দূরে বিদ্যুৎ চমকানোর আলোয় একটা ছোট চায়ের দোকানের মতো দেখা যাচ্ছে, কিন্তু দোকানটা ভিতরে থেকে বন্ধ। আশেপাশে আর কোনো ঘরবাড়ি নেই, চারিদিকে গাছপালা। আরমান আর কিছু না ভেবে মায়াকে নিজের কোলে তুলে নিয়ে অনেক কষ্টে গাড়ি থেকে বেরিয়ে এলো। তারপর হাঁটা ধরলো ওই চায়ের দোকানের মতো ছোট ঘরটির দিকে। আরমান মায়ের মাথাটা ভালো করে বুকে চেপে ধরলো। ঝড়ের এতটাই বেগ যে হাঁটতেও কষ্ট হচ্ছে আরমানের। অত স্বাস্থ্যবান মানুষটাকেও মনে হচ্ছে উড়িয়ে ফেলে দেবে ঝড়ে। চারিদিকে অন্ধকার, মাঝে মাঝে বিদ্যুৎ চমকানোর আওয়াজে চারিপাশ আলোকিত হয়ে উঠছে। আরমান মায়াকে কোলে নিয়ে অনেক কষ্ট করে এগিয়ে গেল ওই চায়ের দোকানটার দিকে। দোকানটার সামনে গিয়ে দুই হাতে মায়াকে কোলে নেয়ায় পা দিয়ে আওয়াজ করলো টিনের বানানো দরজায়, আর মুখে আওয়াজ করে চেঁচিয়ে উঠল, কেউ আছেন? প্লিজ হেল্প মি, একটু দরজাটা খুলুন প্লিজ।
চারিদিকে ঝাড়ো হাওয়া আর বজ্রপাতে আওয়াজে হয়তো ভিতরে থাকা মানুষগুলোর কানে আরমানের গলার আওয়াজ পৌঁছাচ্ছে না। আরমান পা দিয়ে জোরে জোরে শব্দ করতে লাগলো টিনের দরজায়। তখনই ভেতর থেকে আওয়াজ হলো হয়তো কেউ দরজা খুলছে। আরমান একটু সরে দাঁড়ালো। ঠিক তখনই আওয়াজ করে খুলে গেল। টিনের দরজার সামনে একজন মধ্যবয়সী হ্যাংলা পাতলা লোক দাঁড়িয়ে আছে। দরজা খোলার সাথে সাথে ভেতর থেকে কিছুটা আলো এসে বাইরেটাও আলোকিত করে দিল। হ্যাঁ, আরমান ঠিকই ধরেছিল, এটা একটা ছোট চায়ের দোকান। ভেতর দিয়ে হয়তো ছোট বাড়ির মতো আছে। আসলে একটা ছোট বাড়ি, তার সাথে লাগোয়া একটা ছোট্ট দোকান। লোকটি বলল, কি হয়েছে বাবা এত রাতে? আরে তোমার কোলে দেখছি কেউ আছে, এসো এসো, আগে ভিতরে এসো, বৃষ্টিতে ভিজে যাচ্ছ ভাই। লোকটির ভিতরে যেতে বলায় আরমান তাড়াতাড়ি মায়াকে নিয়ে ভিতরে প্রবেশ করলো। সামনেই একটা বেঞ্চ রাখা ছিল। আরমান আর কোনো কিছু না ভেবে মায়াকে ওই বেঞ্চে শুইয়ে দিল। অনেকক্ষণ থেকে কোলে নিয়ে আছে, তাই ওর পুরো হাত ব্যথা করছে। মায়া অজ্ঞান আর আরমানের কোলে থাকায় ওর গায়ের ওড়না কিছুটা এলোমেলো হয়ে গেছে। সামনে একজন বয়স্ক লোক, তাই আরমান কিছুটা সংকোচ নিয়ে মায়ের গায়ের ওড়নাটা কিছুটা টেনে নামিয়ে দিল। তারপর লোকটার দিকে ঘুরে বলল, আসলে আমাদের গাড়িটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেছে, আর ও বজ্রপাতের ভয়ে জ্ঞান হারিয়েছে। ওহ, বুঝতে পেরেছি, তা ও তোমার বউ বুঝি? আরমান এই কথার প্রত্যুত্তরে কি বলবে বুঝতে পারল না। তখন একজন মধ্যবয়সী মহিলা এগিয়ে এসে তাড়াতাড়ি বলল, কী সব বলছো তুমি? ওদের দেখেই তো বোঝা যাচ্ছে যে ওরা স্বামী স্ত্রী, আর তুমি প্রশ্ন করছো? তারপর আরমানের দিকে তাকিয়ে মহিলাটি বলল, তুমি ওকে এখানে শোয়ালে কেন বাবা? ভিতরে নিয়ে আসো। ওইটুকু বেঞ্চ থেকে পড়ে যাবে মনে হচ্ছে। তুমি ওকে ভিতরে নিয়ে আসো। মহিলাটির কথায় আরমান আবারও মায়াকে কোলে তুলে নিল। তারপর মহিলাটিকে অনুসরণ করে এগিয়ে গেল ভিতরের দিকে। একটা ছোট্ট ঘরে একটা ছোট্ট কাঠের চৌকি, তাতে মহিলাটি তাড়াতাড়ি করে একটা কাঁথা বিছিয়ে দিল, সাথে একটা বালিশও দিল। এটা দেখে আরমান বলল, আন্টি, ও তো ভিজে গায়ে আছে, কাঁথা ভিজে যাবে তো। ও কোনো ব্যাপার না বাবা, তোমরা বড় ঘরের মানুষ, শুধু চৌকিতে শোয়ালে গায়ে হাতে ব্যথা করবে। তুমি চিন্তা করো না, জামা কাপড় পাল্টানোর পর আবারও আমি কাঁথাটা পাল্টিয়ে দেব। তুমি শুইয়ে দাও তোমার বউকে। আরমান আর কিছু না বলে মায়াকে শুয়ে দিল। মহিলাটি বলল, ওর তো জামাগুলো পাল্টাতে হবে বাবা, না হলে ঠান্ডা লেগে যাবে। হ্যাঁ আন্টি, প্লিজ ওর এই ভিজে জামাটা একটু পাল্টানোর ব্যবস্থা করুন। হ্যাঁ বাবা, আমি দেখছি। তুমি আসো, তোমারও তো জামা পাল্টাতে হবে, তুমিও ভিজে গেছো। আরমান বেরিয়ে এসে বারান্দায় দাঁড়ালো। 2 কামরার মাটির বাড়ি, ঘরগুলো ছোট ছোট। বাড়িটির পিছনের দিকে দোকানটি, আর সামনেই রোড। বাড়ি যাওয়া আসার এই রাস্তায় এই দোকানটিকে প্রতিদিন দেখে আরমান। আশেপাশে কোনো ঘরবাড়ি নেই। এরই মধ্যে দূরে জ্বরে কোথাও বজ্রপাত হলো, তাই কারেন্ট চলে গেল। সাথে সাথে অন্ধকার হয়ে গেল চারিপাশ। লোকটি এবং মহিলাটি তাড়াতাড়ি করে হারিকেন জ্বালালো দুটো। একটা হারিকেন নিয়ে মহিলাটি ছুটে গেল মায়া যেই ঘরে আছে সেই ঘরে। লোকটি জানালো তাদের নাকি বস্তির ভিতরে আগে বাড়ি ছিল, আর এই দোকান অনেক আগেই করেছিল। তাদের এক মেয়ে ছিল, কঠিন রোগ হয়েছিল তার। টাকা পয়সার অভাবে ঠিকমতো চিকিৎসা করাতে পারেনি, তাই মারা গেছে। জীবন তো কারোর জন্য থেমে থাকে না, জীবনে চলতে গেলে টাকার দরকার। উনি ইনকাম করা বন্ধ করে দিলে তো আর পেট চলবে না, তাই উনি দোকানে আসলে বউ তার মেয়ের শোকে সারাদিন কান্না করত। বউকে একা রেখে এসেও দোকানে তার মন টিকত না, তাই এই কারণে এই ফাঁকা জায়গা, এই ছোট্ট বাড়িটা বানানো। মহিলাটি মায়াকে যে ঘরে রাখা হয়েছে সেই ঘর থেকে বেরিয়ে অন্য ঘরে গিয়ে একটা নতুন লুঙ্গি গেঞ্জি আর একটা শাড়ি নিয়ে এসে আরমানের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই নাও বাবা, ভিজে জামা কাপড়গুলো পাল্টে এগুলো পরে নাও। তুমি বলছি বলে আবার রাগ করো না। বুঝতে পারছি বড় ঘরের মানুষ তোমরা, তবুও তুমি বলছি, কারণ তোমরা আমার ছেলে মেয়ের বয়সী। আরমান তৎক্ষণাৎ বলে উঠল, আরে আন্টি, তুমিটাই ঠিক আছে, ও কোনো ব্যাপার না, আমি রাগ করছি না, বরং ভালো লাগছে।
মহিলাটি মুচকি হেসে বলল, তোমরা বড় ঘরের হলে কি হবে, মনটা কিন্তু অনেক ভালো। আরমান কিছুটা বোকা হেসে লুঙ্গি গেঞ্জি এবং শাড়িটা দেখিয়ে বলল, কিন্তু আন্টি আমি তো শাড়ি পরাতে পারি না, আর এই লুঙ্গিও পরতে পারি না। আরে দেখছো, আমিও না। হ্যাঁ সেটাই তো, তুমি বা কিভাবে শাড়ি পরাতে পারবে? কই আমাকে দাও তো, আমাকে দাও, আমি পরিয়ে দিচ্ছি। আর তোমার চাচা দেখিয়ে দেবে কিভাবে লুঙ্গি পরতে হয়। আসলে তোমার চাচা লুঙ্গি ছাড়া তো আর কিছু পরে না, তাই এইসব প্যান্ট আমাদের ঘরে নেই। তাই কিছু মনে করো না বাবা। না আন্টি, আমি কিছু মনে করছি না, আপনি যান, ওর জামাটা পাল্টে দিন। মহিলাটি চলে গেল। আর এদিকে আরমান শার্ট কোট খুলে গেঞ্জি পরে নিলেও লুঙ্গিটা পরতে পারল না। লোকটি অনেক দেখিয়ে দিলেও পারল না। শেষ পর্যন্ত ওই লোকটি পরিয়ে দিল। কিন্তু তবুও আরমান ভয় পাচ্ছে, মনে হচ্ছে এই বুঝি লুঙ্গির গিট খুলে পড়ে যাবে। আর একবার যদি পড়ে যায় তাহলে ওর সাধ্য নাই যে নিজে পড়ে। তাই লোকটিকে একটা সেফটি পিন এনে দিতে বলল। লোকটি একটা বড় সাইজের সেফটি পিন এনে দিলে আরমান তার নিজের মতো করে লুঙ্গিটা টাইট করে সেফটি পিন এঁটে নিল। এবার যেন একটু শান্তি পেল আরমান। যাক বাবা, আর ভয় নেই লুঙ্গি খুলে যাওয়ার। ও যে ছিল ভেজা প্যান্টেই থাকতে, কিন্তু ওনারা ওদের জন্য এত করছে, আর ওর লুঙ্গি না পরায় যদি কিছু মনে করে, তাই এই সেফটি পিন দিয়ে লুঙ্গি পরা। কিছুক্ষণের মধ্যে মহিলাটি হন্তদন্ত হয়ে ছুটে এসে বললেন, জামা তো পাল্টিয়ে দিয়েছি বাবা, জ্ঞান না থাকায় শাড়িটা কোনো রকম গায়ে পেঁচিয়ে দিয়েছি। কিন্তু মেয়েটার শরীরে তো ভীষণ জ্বর এসেছে, জ্বরে একেবারে গা পুড়ে যাচ্ছে মনে হচ্ছে। আরমান এটা শুনে তাড়াহুড়ো করে গেল মায়া যেই ঘরে আছে সেই ঘরে। গিয়ে মায়ের কপালে হাত দিয়ে দেখলো সত্যি গা ভীষণ গরম, হাত দেওয়া যাচ্ছে না একেবারে। হারিকেনের আলোয় মায়ের মুখটা আরও মায়াবতী লাগছে। চারিপাশে আবছা হলদেটে আলো। তখনই মহিলাটি একটা বাটি করে জল একটা কাগজের টুকরো হাতে নিয়ে ঘরে প্রবেশ করলো। আরমান তাড়াতাড়ি মায়ের মাথার কাছে বসে বলল, আমাকে ওটা দিন আন্টি, আমি পানি পটি দিয়ে দিচ্ছি। আগে তুমি তোমার বউকে আর একবার কোলে তোলো, বিছানাটা কিছুটা ভিজে গেছে, পাল্টাতে হবে। আরমান মহিলাটির কথায় মায়াকে আবারও কোলে তুলল। এরপর মহিলাটি পানির বাটি পাশে রেখে বিছানাটা পাল্টে দিলে আরমান সাবধানে মায়াকে বিছানায় শুয়ে দেয়। এরপর মহিলাটি পানির বাটি আরমানের হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আর আরমান কাপড়টা ভিজিয়ে মায়ের কপালে দিতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে মহিলাটি হাতে একটি থালা এবং একটা ওষুধ নিয়ে ফিরে এলেন। উনি বললেন, এতে দুটো রুটি আর তরকারি আছে বাবা। মেয়েটার একটু জ্ঞান ফিরলে খাবারটা খাইয়ে দিয়ে এই প্যারাসিটামল ট্যাবলেটটা খাইয়ে দিও, কেমন? ঠিক আছে আন্টি, আপনি যান, আপনারা গিয়ে শুয়ে পড়ুন। এমনিতেই আমাদের জন্য অনেকটা কষ্ট পেতে হচ্ছে আপনাদের। আরে না বাবা, এতে কষ্টের কি আছে? একজন মানুষ হয়ে যদি আরেকজন মানুষের উপকার করতে না পারি, তাহলে আর মানুষ কেন হলাম? চিন্তা করো না বাবা, তোমার বউ আল্লাহর রহমতে সুস্থ হয়ে যাবে। আমরা পাশের ঘরেই আছি, কোনো দরকার হলে অবশ্যই ডাকবে। এই বলে মহিলাটি ঘরের দরজাটা টেনে দিয়ে চলে গেল। আর আরমান হারিকেনের আলোয় মায়ের কপালে পানি ফুটি দিতে থাকলো। আরমান মনে মনে ভাবে, কি আছে এই মেয়ের মুখে যে শুধু তাকিয়ে থাকতে মন চায়, কেন চোখ ফেরাতে ইচ্ছে করে না? আচ্ছা, এই মায়ায় যদি মাইশা হতো তাহলে কতই না ভালো হতো। না না, কি ভাবছে এসব ও? মায়া কেন মাইশা হতে যাবে? ও কি এই মায়ের প্রতি দুর্বল হয়ে পড়ছে? না না, ওকে কিছুতেই এই মায়ের প্রতি দুর্বল হলে চলবে না, কিছুতেই না। ও শুধু ওর পিচি মায়াবতীকে ভালোবাসে। হ্যাঁ, মায়াবতী তো ওর পিচি মায়াবতী, যার আবছা মুখ এখনো ভুলতে পারেনি আরমান। সে মায়া ভরা দুই চোখ এখনো ভুলতে পারেনি আরমান। সেই ছোট্ট পিচি মায়াবতীর চোখের কথা মনে করতেই আরও দুটি চোখ ভেসে উঠল আরমানের মনের ক্যানভাসে। আর তাতেই চমকে উঠল, হ্যাঁ, এই চোখ দুটো চোখের তো অনেক মিল। কিন্তু এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, ও তো এতদিন খেয়াল করেনি। মায়া আর ওর পিচি মায়াবতীর চোখের তো অনেক মিল, আর মুখের গঠনটাও। না না, এটা কিভাবে সম্ভব? না, ওর স্পষ্ট মনে আছে নেম প্লেটে মাইশা তালুকদার
নাম ছিল, আর এর নাম তো মায়া। 1 মিনিট, তালুকদার? হ্যাঁ, তালুকদার। মায়ার মাইশা নামের শেষে এক পদবী। না না, ওকে খোঁজ লাগাতে হবে, জানতে হবে মায়ের ব্যাপারে। হ্যাঁ, ওকে খোঁজ লাগাতে হবে মায়ের ব্যাপারে। যেভাবেই হোক ওর পিচি মায়াবতীকে খুঁজে বের করবেই। আরমানের খুব মন করে চাইছে যেন মায়ার ওই পিচি মায়াবতী হয়। ওর অবুঝ মন ধরে নিল মায়াই ওর পিচি মায়াবতী। কিন্তু ওপরওয়ালার লীলা খেলা কেই বা জানে। আমরা কি আর যেমনটা ভাবি তেমনটা কি আর সবসময় হয়? হয় না। আর এটাই হচ্ছে বাস্তব। এরই মধ্যে মায়ের জ্ঞান ফিরেছে, কিন্তু এখনও জ্বরের ঘোরে আছে। জ্বরের ঘরেই পাপা পাপা বলে ডাকছে মেয়েটা। আর মায়ার এই ডাকে আরমান নিজের ভাবনার সাগর থেকে বেরিয়ে এলো। মায়া, এই মায়া, শুনতে পাচ্ছ আমার কথা? কিন্তু না, মায়ের কোনো হুঁশ নেই। আরমান মায়ের কপালে হাত দিয়ে দেখলো এখনো অনেক জ্বর আছে। মায়ার গোলাপের পাপড়ির মতো ঠোঁট দুটো নড়ছে, হয়তো এখনো কিছু বলছে মেয়েটা। আরমান মাথাটা একটু নিচু করে তার কানটা নিয়ে গেল মায়ের মুখের কাছে। কি বলছে মেয়েটা তার শোনার জন্য। মায়া অস্পষ্ট স্বরে কাঁপা কাঁপা গলায় বলার চেষ্টা করছে, পাপা পাপা পাপা, খুব ক্ষুধা লেগেছে তো, খাইয়ে দাও না পাপা পাপা। এই ওই মহিলাটি খাবারের থালা এবং ওষুধটি একটা টুলের উপর রেখে গেছিল। আরমান মায়ের বলা অস্পষ্ট স্বরের কথাটা শুনে উঠে গিয়ে সেই টুল নিয়ে এসে চৌকির পাশে রাখলো। তারপর মায়াকে ধরে তুলে পিঠের কাছে একটা বালিশ রেখে বসানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। মায়া অতিরিক্ত দুর্বল থাকায় হেলে পড়ে যাচ্ছে। তাই আরমান নিজে ওর পাশে দেওয়ালে হেলান দিয়ে বসলো। তারপর মায়াকে নিজের বুকের কাছে হেলান দিয়ে বসিয়ে নিল। এরপর হাত বাড়িয়ে খাবারের থালাটা নিয়ে রুটি থেকে ছোট টুকরো ছিঁড়ে তার তরকারিতে ডুবিয়ে মায়ার মুখে তুলে দিল। মায়াও জ্বরের ঘর থেকেই খাবারটা মুখে নিল। এভাবেই আরমান একটা রুটির অর্ধেকটা খাইয়ে দিল। এরপর মায়া আর খেতে চাইল না, তাই আরমান প্যারাসিটামল ট্যাবলেটটা খাইয়ে দিল মায়াকে। এরপর মায়া কিছুটা পিছিয়ে গিয়ে আরমানের বুকে মাথা রেখে ওকে জড়িয়ে ধরে আরাম করে শুয়ে পড়ল। বেচারি মায়া বুঝতেও পারলো না যে ওর যাকে ও জড়িয়ে ধরে আছে, ঘুমের দেশে তলিয়ে যাচ্ছে, সে ওর পাপা নয়, তার এক্স হাজব্যান্ড আরমান। এদিকে আরমান মায়ের এই কাজে পুরো স্ট্যাচু হয়ে গেল। ওর মনে হচ্ছে যেন থমকে গেল চারিপাশ। হার্টবিট এতটাই বেড়ে গেল যে ও নিজেই শুনতে পাচ্ছে। ঘরটা নিস্তব্ধ। ঘরটিতে থাকা ছোট্ট জানালাটি দিয়ে ঢোকা জড়ো হাওয়া শরীর জুড়ে শিরশির অনুভূতি ছড়িয়ে দিচ্ছে। আবার মায়ের শরীরের উত্তাপ নিজের গায়েও কিছুটা অনুভব করতে পারছে আরমান। পুরো ঘর ডুবে আছে নরম সোনালি হারিকেনের আলোয়। সেই আলোতে মায়ের মুখটা যেন আরও বেশি নির্মল কোমল মনে হচ্ছে। চোখে এক অপার মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে আরমান মায়ের দিকে। মায়ের ভেজা চুলগুলো এলোমেলো হয়ে আরমানের বুকে ছড়িয়ে আছে। আরমানের হাত ধীরে ধীরে এগিয়ে যায় মায়ের চুলের দিকে। অগোছালো সে চুলগুলো গুছিয়ে দেয় ঠিক যেন গাছতলার ভেজা ভোরের ফুল কুড়িয়ে নিচ্ছে খুব সাবধানে, যাতে একটাও ফুল নষ্ট না হয়। সকালবেলা মায়া নিজেকে একটা শক্তপোক্ত বাঁধনে আবিষ্কার করলো। মনে হচ্ছে ওর দম বন্ধ হয়ে আসছে। না, আর থাকতে পারলো না মায়া। চোখ খুলে ফেললো আর নিজেকে কারোর বুকে আবিষ্কার করলো। অনেক কষ্টে নড়ে চড়ে মুখ তুলে ঘুম ঘুম চোখে তাকালো কার বুকে আছে দেখার জন্য। আর তাকাতেই আরমানের মুখ দেখতে পেল ও। মায়ার তখনও ঘুম ছাড়েনি, তখনও ঘুমের ঘরে আছে ও। আরমানের মুখটা ভীষণ স্নিগ্ধ দেখাচ্ছে। মায়া ওর হাতটা বাড়িয়ে আরমানের খোঁচা খোঁচা চাপদারিতে বুলিয়ে দিল, কিন্তু নিজেও জানে না ও কি করছে। এদিকে মায়ের নড়াচড়া তার গালে কড়া স্পর্শে ঘুম ভেঙে গেল আরমানের। চোখ মেলে তাকালো ও, আর চোখ মেলে তাকাতে মায়ের ফোলা ফোলা মুখে দৃষ্টি আটকে গেল ওর। গালগুলো ফুলে আছে, সাথে চোখগুলো। ভীষণ মায়াবী লাগছে মায়াকে দেখতে। কালকে রাতেও মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছিল তার খেয়াল নেই। এদিকে আরমানকে চোখ মেলে তাকাতে দেখে মায়া যেন নিজের হুঁশ ফিরে পেল। এক ঝটকায় নিজেকে আরমানের হাতের বন্ধন থেকে মুক্ত করলো। ছিটকে দূরে সরে বসলো। তারপর অবাক গলায় বলল, কি আপনি? আর এইভাবে আমরা দুজন
আবার কিছু করেছেন আমার সাথে, তাই তো? মায়া কিছুটা জোর গলাতেই কথাটা বলল। তাই আরমান তাড়াতাড়ি ওর কাছে গিয়ে এক হাতে ওর মুখ আর এক হাত দিয়ে ওর দুটো হাত চেপে ধরলো। তারপর চাপা অথচ গম্ভীর গলায় বলল, একদম চিল্লাবে না, চুপ থাকো। আর আগে নিজের শরীরের দিকে তাকিয়ে নিজেকে ঠিক করো, তারপর আমি বলছি। আরমান কথাটা মায়ের চোখের দিকে তাকিয়ে বলে চোখ বন্ধ করে নিল। আর এদিকে আরমানের বলা কথাটা শুনে মায়া নিজের দিকে তাকালো, আর তাকাতেই চমকে উঠল। এরপর মুখ দিয়ে জোরে জোরে শব্দ এবং হাত নাড়াচাড়া করতে লাগলো। মায়ের চমকানোর কারণ, পেটিকোটে শাড়ি গোজা থাকলেও ওর বুকে শাড়ির আঁচল নেই, শুধু ব্লাউজ পরা। তাই মায়া নিজের গায়ের শক্তি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো। কিন্তু মায়া একটা মেয়ে হয়ে কি আর একটা জিম করা স্বাস্থ্যবান পুরুষের সাথে পারে? আর এদিকে বোকা আরমান মায়াকে শাড়ি ঠিক করতে বললেও নিজেই ওর হাত চেপে ধরে আছে। মায়া মুখ দিয়ে জোরে জোরে শব্দ করায় আরমান নিজের চোখ খুলে মায়ার চোখের দিকে তাকালো। তারপর বলল, কি হয়েছে? মায়া চোখের ইশারা দিয়ে বোঝানোর চেষ্টা করছে তার হাত ছাড়ার জন্য। আরমান তা বুঝতে পেরে বলল, ও সরি। এই বলে ও মায়ার হাত ছেড়ে দিল। আর মায়া নিজের হাত ছাড়া পেতেই শাড়ির আঁচলটা তাড়াহুড়ো করে নিজের বুকে জড়িয়ে নিল। তারপর নিজের হাত দিয়ে আরমানের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো। আরমান এটা দেখে আবারও মায়ার দুই হাত নিজের এক হাত দিয়ে চেপে ধরলো। মায়া তখনও মুখ দিয়ে শব্দ করছে। আরমান কিছুটা নরম গলায় বলল, প্লিজ মায়া, আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার মুখ থেকে হাত সরাচ্ছি, কিন্তু প্লিজ চিল্লাবে না। দেখো আমরা অন্যের বাড়িতে আছি, দেখো চারদিকে তাকিয়ে দেখো। মায়া তাকিয়ে দেখলো, হ্যাঁ সত্যি সে এক অচেনা জায়গা আছে, ছোট একটা মাটির ঘর। মায়া ভীষণ অবাক হলো, একেবারে শান্ত হয়ে গেল ও। আরমান মায়াকে শান্ত হতে দেখে ধীরে ধীরে ওর হাত এবং মুখ ছেড়ে দিল। মায়া অবাক হয়ে তাকিয়ে আছে। ও অবাক গলাতেই বলল, আমরা এখানে কিভাবে এলাম? কাল রাতে তো গাড়িতে ছিলাম আর প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। হ্যাঁ, কাল খুব জোরে বজ্রপাত হওয়ায় তুমি ভয়ে জ্ঞান হারিয়ে ফেলেছিলে। এদিকে গাড়িটাও খারাপ হয়ে গিয়েছিল, স্টার্ট নিচ্ছিল না। গাড়িতে থাকাটা রিস্কি হয়ে যেত। এই বাড়িটা আমাদের গাড়ি থেকে কিছুটা দূরেই ছিল, তাই আমি তোমায় নিয়ে এই বাড়িটাতে এসেছিলাম। আর এই বাড়ির মানুষজন ভাবছে তুমি আর আমি স্বামী স্ত্রী, তাই এই এক ঘরে থাকতে দিয়েছে। আর আমি তোমার সাথে এমন কিছু করিনি মিস। কিছু করলে তুমি ভালোভাবে বুঝতে পারতে। অতটাও খারাপ মানুষ আমি না যে কারোর দুর্বলতার সুযোগ নেব। এই বাড়িতে যেই মহিলা থাকে তিনি তোমার ড্রেস চেঞ্জ করিয়ে দিয়েছিল। আর কাল রাতে তোমার খুব জ্বর এসেছিল, বসে বসে সেবা করেছি আমি তোমার। কখন চোখ লেগে গেছে বুঝতে পারিনি। আর তুমি নিজেই তোমার পাপা ভেবে আমাকে জড়িয়ে ঘুমাচ্ছিলে। বসে বসে সেবা করেছি কথাটা আরমান তুলে থাকা পানির বাটি এবং কাপড়টা দেখিয়ে বলল। মায়া সেটা দেখলো এবং কাল রাতে আরমানের খাইয়ে দেওয়ার আবছা কিছু দৃশ্য মনে পড়ল ওর। আর তাতেই নিজের করা কাণ্ডের কথা ভেবে লজ্জা পেল। মায়া লজ্জায় মাথা নামিয়ে নিল। ঠিক তখনই দরজায় নখর শব্দ হলো বাহিরে থেকে। মহিলাটি বলছে, বাবা উঠেছো তোমরা? একজন নিতে এসেছে তোমাদের। হ্যাঁ আন্টি, উঠেছি, আসছি আমরা। ঠিক আছে বাবা। এই বলে উনি চলে গেলেন। আরমান মায়ের উদ্দেশ্যে বলল, শোনো মায়া, ওরা কিন্তু জানে আমরা হাজব্যান্ড ওয়াইফ, এটা মনে রাখবে। যদিও আমি ওদের বলিনি, ওরা নিজেরাই ভেবে নিয়েছে। আমিও আর ওদের ফুল ভাঙাইনি, তাই ওদের সামনে আমাকে স্যার বলবে না, ঠিক আছে? মায়া মাথা নাড়িয়ে সম্মতি দিল। তারপর বলল, কিন্তু উনি যে বললেন কেউ একজন এসেছে আমাদের নিতে। আরমান চৌকি থেকে উঠতে উঠতে বলল, হ্যাঁ, আবির এসেছে আমাদের নিতে। কাল রাতে আমি ওকে মেসেজ করে দিয়েছিলাম, নেটওয়ার্ক ছিল না তাই কল যাচ্ছিল না। মেসেজ দিয়ে রেখেছিলাম যাতে নেটওয়ার্ক এলে চলে যায়। আর হ্যাঁ, নিজেকে ঠিকমতো গুছিয়ে নিয়ে বেরিয়ে আসো, বাইরে লোক আছে। কথাটা বলে আরমান দরজা খুলে বেরিয়ে আবারও দরজাটা বাহিরে থেকে টেনে দিল। আর এদিকে মায়া হা করে অবাক হয়ে তাকিয়ে থাকলো আরমানের যাওয়ার দিকে। ও এতক্ষণ খেয়াল করেনি যে আরমান লুঙ্গি পরেছিল। আরমানকে লুঙ্গি ধরে কোনো রকমে হেঁটে যেতে দেখে মায়া খেয়াল করলো। এটা দেখে মায়া প্রথমে ফিক করে হেসে ফেলল,
তারপর কিছুক্ষণ মন খুলেই হাসলো। আগে দেখলে লোকটিকে রাগানো যেত খুব। কেমন একটা আজব আজব লাগছে ওনাকে এই লুঙ্গিতে দেখে। আরমান কালকে রাতে লোকটির সাথে গল্প করার সময় এক ফাঁকে আবিরকে মেসেজ দিয়ে জানিয়েছিল ওদের পরিস্থিতির কথা। আর এই সাত সকালে আবিরও আরমানের ফোনের লোকেশন ট্র্যাক করে হাজির হয়েছে এখানে। আরমান মায়াকে নিজেকে গুছিয়ে নিয়ে বেরিয়ে আসতে বলার কারণ, মায়ের পরনের শাড়ি এলোমেলো হয়ে আছে। একজন অজ্ঞান থাকা মেয়েকে তো আর ভালোভাবে শাড়ি পরানো যায় না, তাই মহিলাটি কোনো রকমে শাড়ি কোমরে গুজে পেঁচিয়ে দিয়েছিল। মায়া শাড়ি ঠিক করে মাথায় আঁচল দিয়ে হালকা ঘোমটা দিয়ে বাইরে বেরিয়ে এলো। বাইরে আবির, আরমান আর একটা লোক মোড়াতে বসা আছে। কাল রাতে ঝড় বৃষ্টি হওয়ায় মাটির মেঝেটা হালকা ভেজা ভেজা ভাব। আবির মায়াকে দেখে চিল্লিয়ে বলল, আরে মায়া, তোমাকে তো পুরো বউ বউ লাগছে। আরমান আবিরের এই কথা শুনে রাগে দাঁত কিরমির করে বলল, হ্যাঁ, আমার বউকে বউ বউ লাগবে না তো কি লাগবে? বিয়ে করা বউ আমারও। আবির অবাক হয়ে বলল, আরে তোদের তো বিয়ে হয়ে আর বলতে পারল না। আবির আরমানের চোখের দিকে তাকিয়ে থেমে গেল। চোখ বড় বড় ও লাল করে তাকিয়ে আছে আরমান, যেন চোখ দিয়ে আগুন ঝরছে। তখনই আবিরের ফোনে মেসেজ এলো। আবিরের ফোন ওর হাতেই ছিল। তাকিয়ে দেখলো আরমানের মেসেজ। ও মুখ তুলে আরমানকে কিছু বলতে যাবে, তার আগেই আবারও আরমানের চোখ রাঙানিতে থেমে গেল। তারপর চুপসে যাওয়া মুখ নিয়ে মেসেজ ওপেন করলো। দেখলো তাতে লেখা আছে, এই বাড়ির মানুষ দুটো জানে আমি আর মায়া হাজব্যান্ড ওয়াইফ। এটা ভেবেই ওরা আমাদের এখানে থাকতে দিয়েছিল, তাই ভালোভাবে নিজের মুখটা বন্ধ রাখ। তখনই এই বাড়ির মহিলাটি ওদের জন্য চা নিয়ে এসেছিল। আবিরের বলা কথা ওনার কানেও গেছে, তাই উনি অবাক হয়ে বললেন, কি বলছো বাবা? ওরা ওরা স্বামী স্ত্রী? আবির ওনাকে পুরো কথাটা শেষ করতে না দিয়েই বলল, আরে আরে আন্টি, আমি তো মজা করছিলাম আমার বন্ধুর সাথে, আর আপনি সত্যি ভেবে বসে আছেন। আসলে ওদের এই কিছুদিন হলো বিয়ে হয়েছে। আমি তো বলছিলাম, আরে তোদের তো বিয়ে হয়ে একদিনের জন্য ছোট্ট করে হানিমুনও হয়ে গেল, সাথে দারুণ একটা ঝড় বৃষ্টি, ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার। আরমান আবিরের এই কথায় ভীষণ বিরক্ত হলো। এই ছেলেটা সবসময় একটু বেশি বেশি করে। আর এদিকে তো আবিরের কথায় মায়া লজ্জা পেল ভীষণ। সব কিছু জেনে শুনেও কী সব বলছে ওর আবির ভাইয়া। মহিলাটি মুচকি হেসে বললেন, ও তাই বলো। আচ্ছা বাবা, অনেক হয়েছে মজা করা, এবার নাও চাটা খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আর তুমি দাঁড়িয়ে কেন মা? এখানে এসে বসো। তোমার তো কাল রাতে ভীষণ জ্বর এসেছিল, এখন কমেছে? উনি সবাইকে চা দিয়ে এগিয়ে গেল মায়ের দিকে। তারপর মায়ের কপালে হাত রেখে দেখলো এখনো জ্বর আছে কিনা। যাক বাবা, জ্বরটা আর নেই। আবির অবাক হয়ে বলল, সে কি মায়া, তোমার জ্বর এসেছিল? আরমান দাঁতের দাঁত চেপে চিবিয়ে আবিরকে উত্তর দিল, হ্যাঁ, ওর জ্বর এসেছিল। তাড়াতাড়ি চল, ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। আরে তোমরা এক্ষুনি চলে যাবে? বসো, একটু খাওয়া দাওয়া করে দানে। আরমান মুচকি হেসে বলল, না আঙ্কেল, আর থাকলে হবে না। অফিস আছে আমাদের, অফিস যেতে হবে। আবার ওকে নিয়ে ডক্টরের কাছেও যেতে হবে। কথাগুলো বলেই আরমান চা খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। আবির আরমানকে উঠে দাঁড়াতে দেখে নিজেও তাড়াতাড়ি চা শেষ করে উঠে দাঁড়ালো। আরমান মায়াকে উদ্দেশ্য করে বলল, এসো মায়া, আমাদের দেরি হয়ে যাচ্ছে, বাড়িতে সবাই চিন্তা করবে। তোমার জামাগুলো তো এখনো ভিজে আছে মা। আর বাবা, তুমি তোমার ভেজা কাপড়গুলোই পরে নিয়েছো? ও, কোনো ব্যাপার না আন্টি, আমার আসলে ওইসব পড়ার অভ্যেস নেই তো, তাই। আচ্ছা বাবা, ঠিক আছে। আর একটু দাঁড়াও, আমি তোমার বউয়ের জামাগুলো একটা প্যাকেটে ভরে দিই। বলেই মহিলাটি চলে গেল। আর এদিকে আরমান যখন লুঙ্গি পরা অবস্থায় বেরিয়েছিল, তখন আবির তো পুরো হা হয়ে দেখছিল, যেন মনে হচ্ছিল সামনে কোনো এলিয়েন দেখছে। তারপর হু হা করে অনেকক্ষণ হেসেছিল। তাই আরমান ওই লুঙ্গি গেঞ্জি পাল্টে নিজের ভেজা জামা প্যান্টটি পরে নিয়েছিল। কিছুক্ষণের মধ্যে মহিলাটি একটা প্যাকেটে করে মায়ের জামা কাপড় ভরে নিয়ে এসে মায়ের হাতে দিল। তারপর মায়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আবার আসবে হ্যাঁ মা?
আর নিজের খেয়াল রাখবে। জানো, তুমি না একদম আমার মেয়ের বয়সী। আমার মেয়েটা থাকলে হয়তো এতদিনে তোমার মতোই হতো। বলতে বলতে মহিলাটির চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। লোকটি বলল, তুমিও না যে কি বলো, আমাদের এই গরিবের ঘরে এত বড় মানুষ দিয়ে আবার আসতে বলছো? আরে আঙ্কেল, কি বলছেন এসব আপনি? আপনি যদি না থাকতেন তাহলে কাল আমাদের কি হতো ভাবুন তো। আপনি চিন্তা করবেন না আন্টি, আমরা আবার আসবো। হ্যাঁ আন্টি, আমরা আবার আসবো। আর আপনারা আমাদের জন্য যা করেছেন তা কোনোদিনও ভুলবো না। ধন্যবাদ দিয়ে ছোট করবো না আপনাদের। তবে আমি ছেলে হিসেবে কিছু দিলে সেটা নিতে হবে। আর আজকেই নেয়ার কথা আজকেই নেয়ার কথা বলছি না, আবারও আসবো একদিন। আর সেদিন আমি যেটা দেবো সেটা নিতে হবে। ফেরাতে পারবেন না কিন্তু আপনার এই ছেলেকে। এরপর ওরা আরো কিছু কথা বলে ওদের থেকে বিদায় নিয়ে বেরিয়ে এলো। রাস্তায় যেখানে আরমানের গাড়িটা ছিল সেখানে গিয়ে দাঁড়ালো। গাড়ির উপরে একটি গাছ ভেঙে পড়ে আছে। গাড়িটারও অনেক ক্ষতি হয়েছে। আরমান যেটার ভয় পেয়েছিল সেটাই হয়েছে। ভাগ্যিস ও মায়াকে কোলে নিয়ে বেরিয়ে গিয়েছিল 2 দিন পর। মায়া অফিস যাওয়ার জন্য পুরো রেডি। ও আলমারি খুলে সেই লকারটা খুললো ডায়েরিটা বের করার জন্য। ও ভেবেছে আজ এই ডায়েরি থেকে কিছু ডিজাইন নেবে। এই ডায়েরিতে আঁকা ওর ডিজাইন কখনো কোথাও ব্যবহার করেনি। তাই মায়া লকারটা খুললো ডায়েরিটা বের করার জন্য। তখনই নজর গেল ওখানে থাকা সেই কাঠের বাক্সটায়। মায়া কি যেন ভেবে ওটা হাতে নিয়ে বাক্সটা খুললো। আর খুলতেই দেখতে পেল একটা কিছুটা ভেঙে যাওয়া ঘড়ি। সেটা হাতে নিয়ে দেখলো, তারপর ওটা আবারও রেখে দিয়ে দেখলো আরও কি যেন একটা আছে। সেটা হাতে তুলতেই কে যেন ঝড়ের গতিতে এসে ওর হাত থেকে ছো মেরে কেড়ে নিল। আরমান মায়ের ঘরে আসছিল কাজের ব্যাপারে কিছু কথা বলার জন্য। মায়ের ঘরের দরজা খোলাই ছিল। বাইরে থেকে ভেতরে চোখ যেতেই দেখলো মায়ের কাঠের বাক্স খোলা দৃশ্য, আর ওর হাতে থাকা সে চেনা ঘড়িটা। আর তারপরে মায়া বের করলো সেই খুব করে চেনা ওর পিচি মায়াবতীর জামার নেম প্লেট, যেটা আজও ভুলতে পারেনি ও। মায়ের হাতের থেকে জিনিসটাকে ঝড়ের গতিতে এসে ছিনিয়ে নিল, সেটাও দেখার সুযোগ মায়া পেল না। সাথে সাথে সামনের মানুষটা শক্ত করে জড়িয়ে ধরল ওকে। আর মায়া যেন পুরো থমকে গেল। কি হচ্ছে ওর সাথে ও নিজেও বুঝতে পারছে না। আরমান মায়াকে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে কণ্ঠে উৎফুল্লতা নিয়ে বলল, থ্যাঙ্কস মায়া, থ্যাংক ইউ সো মাচ। হাজার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে তোমার। তুমি নিজেও জানো না যে তুমি আমায় কি পাইয়ে দিয়েছো। অনেক অনেক থ্যাঙ্কস। মায়া অবাক হয়ে বোকার মতো বলল, কিন্তু আমি করেছিটা কি? আর আপনি প্লিজ আমায় ছাড়ুন, কেউ দেখলে আপনার খারাপ ভাববে। আর এমনিতেই আপনি এত শক্ত করে ধরেছেন যে আমার দম বন্ধ হয়ে আসছে। আরমান মায়াকে তাড়াতাড়ি ছেড়ে দিয়ে কণ্ঠে উৎফুল্লতা নিয়েই বলল, ও সরি। আর তুমি যা করেছো তা হাজার ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। আমার জানটাকেই ফিরিয়ে দিয়েছো তুমি। মায়া এবার বিরক্ত হয়ে বলল, আরে ভাই, কি করেছি সেটা তো বলেন। আরমান ওর হাতে থাকা নেম প্লেটটা দেখিয়ে বলল, এই যে এটার মধ্যে আমার জানটা লুকিয়ে আছে, তুমি বুঝবে না। মায়া জিনিসটা কি সেটা হাতে নিয়ে দেখার জন্য হাত বাড়ালো, কিন্তু তার আগেই আরমান নিজের হাতের মুঠোয় ভরে নিয়ে হাত সরিয়ে নিল। মায়া বিরক্ত হয়ে বলল, আরে জিনিসটা কি সেটা তো দেখতে দিন। আরমান মুখে হাসি নিয়ে বলল, না একদম না, ওটা কারোর হাতে দেয়া যাবে না। বললাম না এটার মধ্যে আমার জান লুকিয়ে আছে। আর হারাতে চাই না আমি এটাকে। আচ্ছা আমি যাই, পরে কথা হবে। আর হ্যাঁ, এটা খুঁজে দেওয়ার জন্য তুমি যা চাও তোমাকে তাই দেবো। এখন আসি, ওকে খুঁজে বের করতে হবে আমায়। বলে আরমান ওই বাক্সটা মায়ের হাত থেকে নিয়ে নেম প্লেটটা নিয়ে বেরিয়ে গেল রুম থেকে। আর এই পুরো বিষয়টা মায়ের মাথার উপর দিয়ে গেল। কি থেকে কি হলো কিছুই বুঝলো না ও। হ্যাঁ, ওই নেম প্লেটটি ভীষণ চেনা চেনা লাগছে ওর কাছে, তাই হাতে নিয়ে দেখতে চেয়েছিল। কিন্তু তার আগে আরমান চলে গেল। আরমানের এমন অদ্ভুত বিহেভ করাই ভীষণ অবাক হলো মায়া। কি আছে ওতে যে বলছে ওর জানটাই নাকি আছে ওর মধ্যে? মিস্টার আরমান হয়তো পাগল হয়ে গেছে, আর ও বেশি বেশি ভাবলে নিজেও পাগল হয়ে যাবে। তাই মাথা থেকে ঝেড়ে ফেলে দিল পুরো বিষয়টা।
তারপর ও নিজের কাজে মন দিল। এদিকে আরমান নিজের রুমে এসে নেম প্লেটটি হাতে ধরে বসে আছে। মুখে তার লেগে আছে বিজয়ের হাসি। মনে হচ্ছে পুরো দুনিয়া জিতে নিয়েছে ও। যেই মানুষটার মুখ সবসময় রাগী গম্ভীর হয়ে থাকতো, আজ সেই মানুষটাকে দেখলে যে কেউ অবাক হবে, কারণ আজকের আরমান যে সবার অচেনা। ও বাক্স থেকে সেই ভাঙা ঘড়িটা বের করলো। এই ঘড়িটা ওরই ছিল। আজ থেকে 10 বছর আগে যখন ওর অ্যাক্সিডেন্টটা হয় তখন ওর হাতে এই ঘড়িটাই পড়েছিল। তাই ঘড়িটা চিনতে একটুও ভুল হলো না আরমানের। এই বাক্সটা মায়া দাদুর আলমারি থেকে বের করলো। তার মানে এই জিনিস দুটো ওর দাদুর কাছেই ছিল। কই, কখনো তো বলেনি এই বিষয়ে। আর দাদুই বা কেন এটাকে এত যত্ন করে রেখে দিয়েছিল? সেই অ্যাক্সিডেন্টে ওর জ্ঞান হারানোর আগে পর্যন্ত এই নেম প্লেটটি ওর হাতেই ছিল, কিন্তু জ্ঞান ফেরার পর এটার কথা ওর আর মনে ছিল না। এটা যেভাবেই হোক ওর হাত থেকে হয়তো ওর দাদু পেয়েছিল আর রেখে দিয়েছিল। যাকগে সেসব, ও যে এই নেম প্লেটটি খুঁজে পেয়েছে এটাই অনেক। এবার ওর পিচি মায়াবতীকে সহজেই খুঁজে বের করবে। আরমান নেম প্লেটটি হাতে নিয়ে আবারও দেখতে শুরু করলো। প্রথমে স্কুলের নাম গোল করে লেখা, তারপর নাম মাইশা তালুকদার, ক্লাস 6, রোল নাম্বার 23। মাইশা তালুকদার, আবারও সেই তালুকদার। মায়াও তো তালুকদার। তাহলে কি ওর সেই পিচি মায়াবতী মায়া? না না, এটা কিভাবে সম্ভব? ওর নাম তো মায়া আর ওর পিচি মায়াবতীর নাম তো মাইশা। আর তালুকদার পদবী কি একজনেরই আছে? তালুকদার পদবী তো আরও অনেকের আছে। ও কি একবার মায়ের ব্যাপারে খোঁজ নিয়ে দেখবে? না না, ওকে সব কিছু বাদ দিয়ে নেম প্লেটের মালকিনকে খুঁজতে হবে। মাইশা, হ্যাঁ মাইশাই ওর পিচি মায়াবতী। এই মায়ের কথা ওর মাথা থেকে বের করে এই নেম প্লেটের মানুষটিকে খুঁজতে হবে। আরমান ফোন বের করে নেম প্লেটটির একটি ছবি তুলে নিল। তারপর ছবিটা একজনকে পাঠিয়ে দিয়ে কল লাগালো তাকে। উনি কল রিসিভ করতেই আরমান বলে উঠল, বিরাট, মাইশার কোনো খবর পেয়েছো? বিরাট একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, না স্যার, শুধুমাত্র একটা নাম দিয়ে কি তাকে খুঁজে বের করা যায়? তাও তো 20 থেকে 22 বছরের মাইশা নামে অনেক মেয়ে। তারা যখন 10 থেকে 12 বছর ছিল সেই ছবি আপনাকে দিয়েছি। আপনি তো বলেছিলেন ওরা কেউ নয়। ছবি আঁকিয়েছি আপনাকে দিয়ে, কিন্তু আপনি বর্ণনা ঠিকঠাক না দিতে পারায় জন্য সেই ছবি নাকি মাইশার মতো দেখতে হয়নি। এরপর আর কি করব বলুন? আর চিন্তা নেই বিরাট, এবার হয়তো খুব তাড়াতাড়ি তুমি খুঁজে বের করতে পারবে। খুব বড় একটা ক্লু পাঠিয়েছি তোমায়, মোবাইলটা একবার চেক করো। বিরাট ওর ফোন চেক করে দেখলো আরমান একটি ছবি পাঠিয়েছে। ও ছবিটা ওপেন করে দেখলো, তারপর আরমানকে উদ্দেশ্য করে বলল, স্যার, এটা তো কোনো স্কুল ড্রেসের নেম প্লেট মনে হচ্ছে। নাম মাইশা তালুকদার। 1 মিনিট, তার মানে আপনি সেই মাইশাকেই খুঁজছেন? এটা তার স্কুল ড্রেস? ওয়াও গ্রেট! এবার তো খুব সহজেই খুঁজে বের করা যাবে তাহলে। হ্যাঁ, ওটাই বলছি আমি। তুমি আগে এই স্কুলটিকে খুঁজে বের করো, তারপর ওই স্কুলে গিয়ে খোঁজ লাগাও মাইশার। একদম স্যার, আমি কালকেই বেরিয়ে পড়ব আপনার মাইশার খোঁজে। আপনি একদম চিন্তা করবেন না। এবার আপনার মাইশাকে যেভাবেই হোক আপনার সামনে হাজির করব। না, ওকে আমার সামনে হাজির করার দরকার নেই। তুমি শুধু ও কোথায় আছে সেটা খুঁজে বের করো, তারপর আমি নিজেই ওর সামনে হাজির হব। আর কাল কেন, আজই বেরিয়ে পড়ো। বিরাট কিছুটা মিনতির সুরে বলল, প্লিজ স্যার, আমাকে আজকের দিনটা সময় দিন। আমি আসলে বাড়িতে এসেছি সকলের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। কাজের চক্করে বাড়িতে আসা হয় না অনেক দিন। তাই প্লিজ আমাকে আজকের দিনটা সময় দিন। আরমান বিরক্ত হতে গিয়েও নিজেকে সামলে নিল। তারপর বলল, আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি সম্ভব ওকে খুঁজে বের করো। আর টাকা পয়সার দিক দিয়ে কোনো চিন্তা করবে না, যত টাকা দরকার হবে আমি দেব, কিন্তু আমার মাইশাকে চাইই চাই। তাই যেভাবেই হোক তুমি ওকে খুঁজে বের করো, যাতে তোমাকে যেখানে যেতে হয় যাও। ঠিক আছে স্যার, থ্যাঙ্কস আপনাকে আজকের দিনটা সময় দেওয়ার জন্য। খুব
শীঘ্রই আমি আপনার মাইশাকে খুঁজে বের করব ইনশাআল্লাহ। এই বলে বিরাট কল কেটে দিল। বিরাট একজন গোয়েন্দা, একজন বিরাট বড় গোয়েন্দা সংস্থায় কাজ করেও। ছেলেটা মধ্যবিত্ত ঘরের হলেও অনেক বড় বড় কেস সলভ করেছে ও। তাই অনেক আগে থেকে আরমান মাইশার কেসটাও এই বিরাটকে দিয়েছে ও। তখনই আবির ওর ঘরে ঢুকতে ঢুকতে বলল, কি ব্যাপার, মাইশাকে খুঁজে পেয়ে গেলি নাকি? মাইশা মাইশা করছিস শুনলাম। তখনই আবিরের পিছু পিছু সামিরাও ঘরে ঢুকতে ঢুকতে বলল, আবির ভাইয়া, এই মাইশাটা সেই মেয়ে না যে অনেক আগে দার্জিলিংয়ে বড় ভাইয়াকে বাঁচিয়েছিল? হ্যাঁ, এটা সেই মাইশা যাকে তোর ভাইয়া পাগলের মতো খুঁজছে। হ্যাঁ, সেটা জানি। আর এটাও জানি যে ভাইয়া সেই মেয়ের জন্যই মায়া ভাবিকে ডিভোর্স দিয়েছে। আচ্ছা ভাইয়া, তাকে কি খুঁজে পেয়ে গেছো? আরমান ওদের দুজনের আগমনে ভীষণ বিরক্ত। আরমান ওর বোনকে খুব ভালোবাসলেও ও যদি আবিরের সাথে থাকে তাহলে দুটোতে মিলে আজাইরা বকবক শুরু করে। এই দুটোকে একদম একসাথে দেখতে পারে না ও। আরমান বিরক্ত গলায় বলল, না পাইনি, তবে খুব শীঘ্রই পাবো। এরই মধ্যে আবিরের চোখ গেল খাটের উপরে থাকা দাদুর সেই কাঠের বাক্সে আর সেই ঘড়িটাতেও। আবির তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ঘড়িটা হাতে নিয়ে বলল, আরে এই ভাঙ্গা ঘড়িটা এখানে কি করছে? আর এই বাক্সটা দাদুর না? দাদু বেঁচে থাকতে এই বাক্সটা আমি দাদুর কাছে দেখেছিলাম। হ্যাঁ, এটা দাদুরই বাক্স, আর এই ঘড়িটা আমার। দার্জিলিংয়ে যখন আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন এই ঘড়িটা পরেছিলাম আমি। আবির তৎক্ষণাৎ কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল, হ্যাঁ, মনে পড়েছে। তোকে হসপিটালে অ্যাডমিট করানোর পর ডক্টর এই ঘড়িটা সাথে আরও একটা কি যেন ছিল আমার হাতে দিয়েছিল। বাড়ির সবাই ওখানে যাওয়ার পর আমি এগুলো দাদুকে দিয়ে দিয়েছিলাম। আর কি যেন একটা ছিল, ঠিক মনে পড়ছে না। আরমান আর নেম প্লেটটি পকেটে ভরে নিয়েছে ওদের দুজনকে দেখে। ওটা আর আবিরকে দেখানোর প্রয়োজন মনে করলো না, কারণ ও খুব ভালো করে জানে আবির চায় না মাইশা ওর জীবনে ফিরে আসুক। ও জানে আবির একদম মাইশাকে সহ্য করতে পারে না, তাই ওকে আর এই বিষয়ে কিছু জানানোর প্রয়োজন মনে করলো না। তোকে আর মনে করার দরকার নেই, কি বলতে এসেছিলি সেটা বল। ও হ্যাঁ, মিস্টার ড্যানিয়েলের অ্যাসিস্ট্যান্ট মেল করেছে, আর 3 দিন পর ওনারা আসছেন। এই 3 দিনের মধ্যে যেন মায়ের সব ডিজাইন রেডি থাকে। ডিজাইন পছন্দ হলে উনি সেদিনই ডিজাইন সিলেক্ট করে ডিল ফাইনাল করবে, অ্যাডভান্স পেমেন্ট সহ। তাই জানাতে এসেছিলাম তোকে। আচ্ছা ঠিক আছে, আর ছুটকি তুই কিছু বলবি? সামিরা মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, রোজ রোজ ড্রাইভারের সাথে কলেজ যেতে ভালো লাগে না। তাই আমি ঠিক করেছি আর সবাই একসাথে মিলে যাব। মানে তোমরা অফিস যাওয়ার পথে আগে আমাকে কলেজে নামিয়ে দিয়ে যাবে। আর তোমরা মানে আবির ভাইয়া, মায়া আপু আর তুমি সবাই একসাথে যাব। কিন্তু ছুটকি, তুই তো জানিস আমি বেশি গ্যাঞ্জাম একদম। আরমানকে কথা শেষ করতে না দিয়ে সামিরা বলল, হ্যাঁ হ্যাঁ জানি, তুমি বেশি গ্যাঞ্জাম একদম পছন্দ করো না। কিন্তু একটা দিনেরই তো ব্যাপার। ভাইয়া প্লিজ রাজি হয়ে যাও, আমার ভীষণ বোর লাগে একা একা যেতে। প্লিজ ভাইয়া। সামিরার এত রিকোয়েস্ট করায় আরমান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আচ্ছা ঠিক আছে, তোরা চল, আমি আসছি। সামিরা ইয়াহু বলে চিৎকার দিয়ে উঠে চলে গেল। ওর পিছু পিছু আবিরও চলে গেল। এদিকে আরমান আবারও একটা দীর্ঘশ্বাস ছেড়ে পকেটে হাত দিয়ে নেমপ্লেটটি বের করলো। তারপর সেটার দিকে তাকিয়ে আবেগী কণ্ঠে বলল, হাজার মানুষের ভিড়ে থেকেও আজ আমি একা, কারণ এই হাজার মানুষের ভিড়ে তুমি নেই, আমার পিচ্ছি মায়াবতী। এই বুকে আছে এখন শুধুই শূন্যতা, আর এই শূন্যতা বুকের ভেতরটা কুড়ে কুড়ে খাচ্ছে। একবার দেখা দাও পিচ্ছি মায়াবতী, তোমায় এই বুকে জড়িয়ে ধরে শান্ত করি বুকের ভেতরটা। একবার দেখা দাও প্লিজ। ভালোবাসি পিচ্ছি মায়াবতী, ভীষণ ভীষণ ভালোবাসি তোমায়। এই বলে নেমপ্লেটটিতে একটা কিস করে সেই দাদুর সেটা বক্সটিতে ভরে খুব যত্ন করে তুলে রাখলো নিজের আলমারিতে। তারপর ওর ল্যাপটপ ব্যাগটা নিয়ে বেরিয়ে গেল। অনেক আগ থেকে অফিসের জন্য রেডি হয়েছিল। আরমান সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুম থেকে এগিয়ে যাচ্ছিল দরজার দিকে। আবিরা অপেক্ষা করছে গাড়ির কাছে। ড্রয়িং রুমে এখন কেউ নেই।
সবাই ব্রেকফাস্ট করে যে যার কাছে গেছে। আরমান দরজা দিয়ে বেরোতে যাবে এমন সময় কেউ একজন এসে ওকে দিল এক ধাক্কা। এদিকে মায়াকে অনেকক্ষণ আগে সামিরা ডেকে গেছে, আজকে নাকি ওরা একসাথে যাবে। ওরা বাইরে ওর জন্য অপেক্ষা করছে। তাই মায়া ওর ব্যাগ চেক করতে করতে তাড়াহুড়ো করে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ ওর সামনে কেউ চলে আসায় ধাক্কা খেলো। আর নিজেকে সামলাতে গিয়ে সামনের মানুষটার জামার কলার চেপে ধরলো। বুঝতেই তো পারছেন ঘটনা কি, কিন্তু এবার আর আরমান মায়াকে পড়ে যেতে দেয়নি। কোমর জড়িয়ে ধরে পড়ে যাওয়া থেকে আটকে নিল। এদিকে মায়া তো ভয়ে চোখ বন্ধ করে নিয়েছে। আরমান মায়াকে সোজা করে দাঁড় করিয়ে দিয়ে বিরক্ত গলায় বলল, এই তুমি সবসময় এইভাবে আমাকে ধাক্কা দাও কেন বলো তো? মায়াও জোর দিয়ে বলল, আর আপনি সব সময় হঠাৎ করে আমার সামনে চলে আসেন কেন? আর এমনিতেও সব সময় কই ধাক্কা দিলাম? এটা নিয়ে তো দুবার হলো। আরমান আবারও বিরক্ত নিয়ে বলল, উফ, তোমার সাথে কথা বলাই বেকার, ডিসগাস্টিং। কথাটা বলেই আরমান চলে গেল। আর মায়া আরমানকে উদ্দেশ্য করে মুখ বেঁকিয়ে বলল, আমার সাথে কথা বলা বেকার তো বলতে কে বলছে? ডিসগাস্টিং। আপনি ডিসগাস্টিং, আপনার 14 গোষ্ঠী ডিসগাস্টিং। কথাটা বলেই সাথে সাথে মায়া নিজের মুখে হাত দিয়ে চেপে ধরলো। তারপর চারিপাশে চোখ ঘুরিয়ে দেখতে লাগলো ওর কথাটা কেউ শুনেছে কিনা। দেখলো আপাতত আশেপাশে কেউ নেই, তাই মুখ থেকে হাত সরিয়ে শান্তির নিঃশ্বাস ছাড়লো। যাক বাবা, কেউ শুনেনি, বাঁচা গেল। তখনই বাইরে থেকে গাড়ির হর্নের আওয়াজ। এই রে, ওরা ওর জন্য অপেক্ষা করছে আর ও এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গবেষণা করছে। না, আর কিছু ভাবতে পারলো না মায়া। ছুট লাগালো বাইরের উদ্দেশ্যে। মায়া গিয়ে দেখলো আবির আর সামিরা গাড়ির পেছনের সিটে বসে আছে, আরমান ড্রাইভারের সিটে। মায়া প্রথমে একটি কনফিউজড হলো ও কোথায় বসবে এই ভেবে। না, এই রাগী গম্ভীর বদমেজাজি মানুষের পাশে বসার থেকে পিছনে বসে ভালো। এই ভেবে মায়া পিছনের দরজা খুলে বসে পড়ল। এতে আবির আর সামিরা মুখ চাওয়াচাই করলো। এ কি আপু, সামনে বসলে না, পিছনে কেন বসলে? মায়া কিছু বলার আগে আরমান গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল। আবির জানালা দিয়ে মুখ বাড়িয়ে বলল, কি হলো, নেমে গেলি কেন? আরমান রাগী গলায় বলল, আমাকে কি তোদের ড্রাইভার মনে হয়? আবির দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না। একদম না। এই মায়া, সামনে যাও। মায়া ভ্রুকুচকে বলল, আমি কেন যাব? তোমাদের দুজনের মধ্যে যে কোনো একজন যাও। আমি যাব না, আমার সামনে বসতে ভালো লাগে না, পিছনে বেশ আরাম করে বসা যায়। মায়া আবিরের দিকে তাকালে তৎক্ষণাৎ আবির তাড়াহুড়ো করে বলে ওঠে, আমি সামনে বসবো না, সামনে বসলে আমার বমি পায়। মায়া আর সামিরা এটা শুনে অবাক হয়ে তাকালো আবিরের দিকে। আর আবির বুঝলো ও তাড়াহুড়োয় কি বলে ফেলেছে, তাই বোকা বোকা হাসি দিল। আর আরমান ওদের কথা শুনে প্রচণ্ড রেগে গেল। সামিরা বলল, কিন্তু ভাইয়া, তুমি তো এর আগে ভাইয়ার সামনে বসেই যেতে। আবির বোকা বোকা হাসি দিয়ে বলল, আগে বমি পেত না, এখন পায়। সামিরা বিড়বিড় করে বলল, বাহ বাহ, কি এক্সকিউজ, অসম অসম। আরমান রাগে দাঁতে দাঁত চেপে বলল, তোরা থাক তোদের আজাইরা বক বক নিয়ে, আমি চললাম, তোদের জন্য ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি। বলেই আরমান চলে যেতে নিলে সামিরা চিল্লিয়ে বলল, না, এই তো মায়া আপু যাচ্ছে সামনে, আপু যাও যাও। বলেই গাড়ির দরজা খুলে মায়াকে ঠেলে ঠেলে বের করে দিল সামিরা। মায়া ফুস করে একটা শ্বাস ছেড়ে সামনের দরজা খুলে সিটে গিয়ে বসলো। আরমান মায়াকে বসতে দেখে নিজেও গাড়িতে উঠে বসলো। তারপর সিট বেল্ট লাগিয়ে বসে থাকলো গাড়ি স্টার্ট না দিয়ে। সামিরা আরমানকে গাড়ি স্টার্ট দিচ্ছে না দেখে বলল, কি হলো ভাইয়া, চলো। আরমান গম্ভীর গলায় মায়াকে উদ্দেশ্য করে বলল, আপনাকে কি নিমন্ত্রণ কার্ড দিতে হবে সিট বেল্ট লাগানোর জন্য?
এটা শুনে মায়া তাড়াতাড়ি সিট বেল্ট পরে নিল। আর তারপর আরমান গাড়ি স্টার্ট দিল। 3 দিন পর আজ মিস্টার ড্যানিয়েল আসবে। ডিজাইন পছন্দ হলে ডিল ফাইনাল হবে আজ। এই নিয়ে অফিসের সবাই চিন্তায় আছে, কারণ এই ডিলটা সাকসেসফুল হলে এই কোম্পানি আরও কিছুটা উপরে উঠে যাবে। সকল কর্মচারীদের মাইনে বাড়বে, বোনাস পাবে সবাই। তাই এই কোম্পানির সবাই চায় যেন ডিলটা ফাইনাল হয়। এদিকে মায়াও যেন সময়ের স্রোতে ধীরে ধীরে গড়ে তুলেছে নিজের একটি আলাদা জায়গা এই অফিসে। প্রথম দিকে মায়ের সাজ পোশাক দেখে সবাই ভেবেছিল এক সাধারণ মেয়ে, কি বা এমন কিছু করতে পারবে। কিন্তু সময় দেখিয়ে দিল মায়া শুধুই সাধারণ নয়, তার মাঝে লুকিয়ে আছে এক অসাধারণ সৃষ্টিশীল মন। অফিসে পা রাখার কয়েকদিনের মধ্যেই তার কাজ সকলের নজর কেড়ে নেয়। প্রতিটি ডিজাইনের প্রতিটি রেখা যেন কথা বলে, যেন শিল্প আর মায়ের মধ্যে এক অদ্ভুত আত্মিক বন্ধন। সহকর্মীরা যখন বুঝতে শুরু করলো এই মেয়েটির কাজ কেবল পেশাদারিত্বে সীমাবদ্ধ নেই, বরং তার প্রতিটি সৃষ্টি এক একটা শিল্পকর্ম, তখনই তারা মায়াকে হেড ডিজাইনার হিসেবে মেনে নিতে বিন্দুমাত্র দ্বিধা করেনি। মায়ের চারপাশে যেন তৈরি হয়েছে এক ধরনের শ্রদ্ধা ও ভালোবাসার আবহ। সবাই মনে করে মায়ের মতো একজনের কাছ থেকে শেখার এখনো অনেক কিছু বাকি তাদের। তবুও এত কিছুর পরেও মায়া রয়ে গেছে ঠিক আগের মতোই, সহজ সরল ও বিনয়ী। কেউ ভুল করলে মায়ের রাগারাগি না করে সুন্দরভাবে বুঝিয়ে দেয় সেটা। তখন বোঝা যায় মায়ের মতো মানুষ সত্যি দুর্লভ। ধীরে ধীরে সে হয়ে উঠেছে অফিসের প্রিয়তম মুখ, সকলের স্নেহের পাত্র। মায়ের বন্ধুসুলভ আচরণ আর আন্তরিক ব্যবহারের জন্য ও হয়ে উঠেছে এই অফিসের সকলের চোখের মণি। এই অফিস এখন আর শুধুমাত্র মায়ার কর্মক্ষেত্র নয়, এটা তার ভালোবাসার এক পরিসর, যেখানে সে নিজেকে খুঁজে পায় আর অন্যরাও খুঁজে পায় তার মাঝে এক উজ্জ্বল অনুপ্রেরণা। আর এদিকে দিশা এগুলো দেখে হিংসায় জ্বলে যায়। এদিকে আরমানের মুখে প্রকাশ না করলেও মায়ের কাজ দেখে সে ভীষণ খুশি। তার মতো কঠোর ও মেপে চলা একজন মানুষও যেন অবাক হয়ে যায় মায়ার সৃষ্টিশীলতায়। প্রতিটি ডিজাইনে, প্রতিটি রঙের ছোঁয়ায় সে যেন খুঁজে পায় এক নিখুঁত শিল্পীর স্পর্শ। মায়ের সঙ্গে আরমানের সম্পর্কটিও দিনে দিনে এক বন্ধুসুলভ আকার নিয়েছে। মায়া যখন নিজের কেবিনে বসে একমনে কাজ করে, তখন আরমান নিজের কেবিনে বসে মায়ের দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে। বিরক্ত হয় নিজের এই কাজের প্রতি আর মায়ার প্রতি, কারণ এই তাকিয়ে থাকার জন্য ও নিজেই বুঝতে পারে না কখন সময় পেরিয়ে গেছে। এই তাকিয়ে থাকার জন্য ও নিজের কাজ শেষ করতে পারে না। মায়া প্রতিটি কাজের আপডেট নিজের হাতে নিয়ে আসে আরমানের কাছে। অফিস জুড়ে ব্যস্ততা চললেও প্রতিদিন কিছুটা সময় যেন তারা নিজেদের জন্য চুরি করে রাখে। মায়া যখন আরমানের কেবিনে এসে বসে, দুজনে মিলে কাজ নিয়ে আলোচনা করে, তখন ঘরের পরিবেশটাও যেন বদলে যায়। কেমন এক মধুর নরম আলো ছড়িয়ে পড়ে চারদিকে। মায়া যখন একটানা বলে চলে তার ভাবনা, পরিকল্পনা আর ডিজাইনের খুঁটিনাটি, তখন আরমান মুগ্ধ দৃষ্টিতে চেয়ে থাকে তার দিকে। মায়ের চোখে মুখে যখন কাজের প্রতি ভালোবাসা, আত্মবিশ্বাস ও স্বপ্নের ঝলক খেলে যায়, তখন আরমানের মনে হয় এই মেয়েটার মধ্যে যেন পুরো একটা পৃথিবী লুকিয়ে আছে, একটা সৃষ্টিশীল, সংবেদনশীল, অদ্ভুত রকমের আলো ছড়ানো পৃথিবী। আরমান নিজের কেবিনে বসে কাজ বাদ দিয়ে আরমানে কিছু একটা ভাবছিল। তখনই ওর কেবিনের দরজায় নক হয়। আরমান আসার অনুমতি দিলে মায়া ভেতরে প্রবেশ করে। আজ মায়া নিজেকে সাজিয়েছে এক অনন্য রূপে। পরনে কালো রঙের শাড়ি, শাড়ির ভাঁজে ভাঁজে খেলা করছে পরিপক্ক রুচির ছাপ। আর তার সাথে মায়ের উপস্থিতি যেন এক অতুলনীয় সৌন্দর্যের প্রতিচ্ছবি হয়ে উঠেছে। চুলগুলো সে খুলে রেখেছে, পিঠের উপর এড়িয়ে থাকা সেই ঘন কালো চুলে আরও ওই সৌন্দর্য বাড়িয়েছে। কানে হালকা দুল, কালো রঙের শাড়ির সঙ্গে অসাধারণভাবে মানিয়ে গিয়েছে। গলায় পড়েছে একটি ছোট অথচ নজরকাড়া লকেট, যা যেন তার ব্যক্তিত্বের গভীরতাকে আরও এক ধাপ উজ্জ্বল করে তুলেছে। মুখে খুব হালকা সাজ, না বাড়িয়ে না কমিয়ে, চোখে গভীর করে টানা কাজল, যা যেন মায়ার চোখ দুটিকে আরও রহস্যময়
আরও আকর্ষণীয় করে তুলেছে। তার চোখের চাহনিতে যেন এক অদ্ভুত টান, কথা না বলেও অনেক কিছু বলে ফেলার ক্ষমতা। ওর চলাফেরা, চোখের ভাষা এবং উপস্থিতি সব মিলিয়ে এক নির্ভেজাল নিখুঁত সৌন্দর্য ছড়িয়ে দিচ্ছে চারপাশে। আরমান মায়াকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে মুগ্ধ হলেও তার চোখে মুখে প্রকাশ করল না আজ। তার বদলে মুখটাকে আরও গম্ভীর করে তুলল, গলাতেও গম্ভীরতা বজায় রেখে বলল,